তোমরা কি জানো হেদ আসলে কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষাতে হেদ থেকে কোশ্চেন থাকে। তাই হেদ বা ভ্যারিয়েশন সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট করতে প্রথমেই কিন্তু আমরা হেদকে গভীরভাবে আলোচনা করব। তাই তোমাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। এইখানে হেদ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের জন্য আমাদেরকে কি জানতে হবে এবং হেদে কোন কোন বিষয়গুলি আমাদের জানা দরকার সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং মনে রাখবে, আমি সর্বদা তোমাদের টেক্সট বুকের সঙ্গে সম্পর্ক রেখে আলোচনা করি। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, এই ভিডিওটি দেখার পর তুমিও হেদের মধ্যবর্তী সকল অঙ্কের সমাধান তুমিও খুব কম সময়ে করতে পারবে এবং হেদ সম্পর্কে সঠিক ধারণা তুমি পাবে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো স্টুডেন্টস, আমি শিমুল, তোমাদের সাথে আছি ম্যাথ উইজার্ড শিমুল চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেসিক ম্যাথ, স্পিড ম্যাথ এই সকল ভিডিও নিয়মিত এই চ্যানেলে দিয়ে থাকে, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতেও তোমাদের সাহায্য করবে। তাই দেরি না করে চলো শুরু করি। বাট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, হেদ কি? দুই বা ততোধিক চলরাশির নির্দিষ্ট নিয়ম মেনে মান পরিবর্তন হওয়ার ঘটনাকেই হেদ বলে। কি বুঝলাম? দুই বা ততোধিক অর্থাৎ কম করে দুটি বা তার বেশি চলরাশির নির্দিষ্ট নিয়মে মান পরিবর্তন হবার ঘটনাকেই আমরা হেদ বলি। কিন্তু এই সংজ্ঞা থেকে বুঝবার আগেই আমাদেরকে কি জানতে হবে বলতো? আমাদেরকে জানতে হবে চলরাশি কি। এইখানে দেখো, চলরাশির যে কথাটি রয়েছে এইটা আমাদেরকে জানতে হবে। এইটা জানতে গেলে তোমরা পূর্বেই ক্লাস 9-এ একটি চ্যাপ্টার পড়েছো, যেটি হচ্ছে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল, যেটা তোমরা পড়েছো। সেইখানে আমরা সংখ্যা, রাশি এই সমস্ত ব্যাপার একটু পড়েছি। তো এইখানে আমাদেরকে চলরাশি, ধ্রুবক রাশি এইগুলো আমাদেরকে হেদের সঙ্গে সম্পর্কযুক্ত বলে আমাদেরকে পুনরায় দেখতে হবে। তো দেখো, আমরা জানি রাশি বা পদ কি? পরিমাপযোগ্য সকল বিষয়কে আমরা রাশি বা পদ বলি। যেমন 5 বছর বয়স, কিংবা 5টি চকলেট, কিংবা ধরো যে কোনো সংখ্যার পাশে টিটা খানা, অর্থাৎ পরিমাপ বোঝালে সেইগুলোকে আমরা রাশি বা পদ বলি। এখন কথা হচ্ছে, রাশি বা পদ এরপরে আমাদেরকে জানতে হবে এর প্রকারভেদ, যার মধ্যেই রয়েছে চলরাশি এবং ধ্রুবক রাশি। তো আমরা প্রথমেই চলরাশিটিকে দেখি। দেখো, চলরাশি এই কথাটি শুনেই তোমরা বুঝতে পারছো, চল রাশি বা যে রাশি চলতে পারে, অর্থাৎ যে রাশিগুলির মান পরিবর্তন হতে পারে সেইগুলিকেই আমরা বলি চলরাশি। ঠিক আছে, এইবার চলরাশি আমরা সংজ্ঞা জানলাম, ঠিক আছে। আমাদেরকে একটি উদাহরণের সাহায্যে দেখতে হবে যে চলরাশি আসলে কি। ঠিক আছে, তো চলো একটি আমরা উদাহরণ দিই। এইখানে দেখো, আমি একটি সমীকরণ লিখি। ধরো x = 5y + 2। এই সমীকরণে এখন যদি আমরা এইখানে বলি y এর স্থানে y = আমরা 2 বসাই, তাহলে কি হচ্ছে দেখি। দেখো, x = 5, এইখানে y এর আর 5-এর মধ্যে সম্পর্ক কি আছে? এর মধ্যে একটি গুণ রয়েছে, অর্থাৎ এই y এর স্থানে এখন আমরা এই 2 বসাই, তাহলে কি হবে? দেখো, 2। আমরা কি জানি? আগে গুণের কাজ হয়, অর্থাৎ 5 × 2 = 10 + 2 = x = হচ্ছে 12। অর্থাৎ এই একটি সমীকরণ আছে, যে সমীকরণে আমরা y এর স্থানে 2 বসালে x = কত পাচ্ছি? x = পাচ্ছি 12। এবার দেখো, এই একই সমীকরণে যদি আমরা x = 5y + 2, এবার y = যদি আমরা 5 বসাই, তাহলে কি হবে? দেখো, x = 5 × y এর স্থানে আমরা কত বসালাম? y এর স্থানে আমরা বসাচ্ছি 5, অর্থাৎ 5 বসিয়ে দিলাম +2। তাহলে কি হচ্ছে? x = 5 × 5 = 25 + 2, অর্থাৎ x = 27। তার মানে কি হলো? যখন আমরা y এর মান 5 বসালাম, তখন আমাদের x এর মান কত এলো? x এর মান এলো 27। এইখানে তোমরা লক্ষ্য করো যে y এবং x পরিবর্তন হচ্ছে, তাই না? অর্থাৎ পরিবর্তনশীল যে সকল রাশিগুলি রয়েছে সেগুলোকেই আমরা বলতে পারি কি? চলরাশি, তাই না? এইখানে যখন আমরা যখন আমরা y = 2 বসাচ্ছি, তখন আমরা x এর মান কত পাচ্ছি? 12। একই সমীকরণে যদি আমরা y = 5 বসাই, তখন আমরা x পাচ্ছি 27। অর্থাৎ এই যে x এবং y উভয়ের মান পরিবর্তন হতে পারছে বলে এর নাম হচ্ছে চলরাশি। ঠিক আছে, এই যে পরিবর্তন হওয়ার ঘটনার জন্যই এর নামকরণ চলরাশি দেওয়া হয়েছে। এবার আমাদেরকে চলরাশির গভীরে আরেকটু জানতে গেলে আর দুটি বিষয় জানতে হবে। এছাড়াও অনেক চলরাশি আছে। তো দেখো, একটি আছে স্বাধীন চলরাশি। স্বাধীন চলরাশি অর্থাৎ যে চলরাশি
মান আমরা ইচ্ছে মতো ঠিক করতে পারি, সেটি হচ্ছে স্বাধীন চলরাশি। যেখানে আমরা এই উদাহরণের মধ্যে বলতে পারি যে এর মানটি হচ্ছে স্বাধীন চলরাশি। কেন? যেহেতু আমরা এর মান আমরা ইচ্ছে মতো বসিয়েছি, অর্থাৎ এইরকম ইচ্ছে মতো মান বসানো যে সকল চলরাশিগুলি থাকবে সেগুলিকে আমরা বলতে পারি স্বাধীন চলরাশি। এবার দেখো, এই এর একটি নির্দিষ্ট মান বসানোর ফলে এক্স এর একটি মান পেয়েছি, তাই তো? তাহলে এই যে এক্স এর মানটা কার উপর নির্ভর করছে? এর মানের উপর নির্ভর করছে। এই জন্য এই এক্স এর এই মানটাকে বা এক্স এই চলরাশিটিকে অধীন বা পরাধীন চলরাশি বলে। অধীন বা পরাধীন। অধীন কথাটি থেকেই তোমরা বুঝতে পারছো হয়তো, আমি অমুকের অধীনে কাজ করি, ঠিক আছে? এই রকম তুমি যদি ধরো, তাহলে এই সমীকরণে এক্স এর মান দেখো এর উপর নির্ভর করছে। কিংবা আমরা যদি বলি দ্বিতীয় সমীকরণে এই এর মান 5 বসাচ্ছি, তাই এক্স এর মান 27 পাচ্ছি, 27 পাচ্ছি। তাহলে এখানে এক্স এর মানটি কার উপর নির্ভর করছে? এই এর উপরে। এই এর উপরে নির্ভর করছে বলেই এই এক্স কে আমরা বলছি অধীন চলরাশি, আর কে আমরা বলছি স্বাধীন চলরাশি। নিজে ইচ্ছায় বসাতে পারলে সেটা স্বাধীন চলরাশি, আর যে চলরাশির মান অন্য একটি চলরাশির উপর নির্ভর করে সেটিকে আমরা বলি পরাধীন চলরাশি। তো যাই হোক, এই হচ্ছে চলরাশি। এবার আমরা দেখো এই সমীকরণের ক্ষেত্রে দুটো জিনিসকে আমরা পরিবর্তন হতে দেখিনি। সেটা কি? দেখো, 1 নম্বর হচ্ছে এই 2 এই সংখ্যাটি এবং 5 এই সংখ্যাটি, ঠিক আছে? এই দুটি দেখো, দুটোর ক্ষেত্রেই রয়েছে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এদের একটি নির্দিষ্ট নাম রয়েছে। এটা কি? এটা হচ্ছে ধ্রুবক রাশি বা ধ্রুবক পদ। এইখানে দেখো, ধ্রুবক রাশি বা ধ্রুবক পদ কাকে বলে? এবার আমরা এর সংজ্ঞাটা দেখি। ধ্রুবক হচ্ছে যে সকল রাশির মান অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, একেই বা তাকেই ধ্রুবক রাশি বলে। শুধুমাত্র ধ্রুবকও বলা হয়, একে শুধুমাত্র ধ্রুবকও বলা হয়। তাহলে কি? অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে। এইখানে দেখো যে আমরা এই সমীকরণটিতে এইখানে এর মান বসাচ্ছি, তখনও এইখানে 2, অর্থাৎ পূর্বেও ছিল 2, এখনো আছে 2। পরিবর্তন কি হচ্ছে? হচ্ছে না। একটি সময় আমরা ক্যালকুলেশন করে বের করলাম 12, কিন্তু এইখানে 2 আছে, 5 5ই আছে। তাহলে এই 2 এবং 5 এগুলি হচ্ছে ধ্রুবক সংখ্যা। এবার ধ্রুবক কোনগুলি হতে পারে বা ধ্রুবক কিভাবে বুঝবো কোনটি ধ্রুবক? আমাদেরকে মনে রাখতে হবে ধ্রুবক রাশি 1 থেকে শুরু করে 0, -1, -2, অর্থাৎ সকল সংখ্যাকেই আমরা ধ্রুবক রাশি বলতে পারি। সেই সঙ্গে তোমরা মনে রাখবে দ্বিঘাত সমীকরণে এই যে সমীকরণটি রয়েছে, এইখানে সি অর্থাৎ কনস্ট্যান্ট, এইখানে সি হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাছাড়াও 2, 5, 3 5, -2 ইত্যাদিগুলি ধ্রুবক হতে পারে। কিংবা আমরা গণিতে অনেক ক্ষেত্রে এ বি সি এই আকারেও ধ্রুবক দেখতে পাই, যেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করা থাকে যে এ বি সি এইগুলি হচ্ছে ধ্রুবক। এইভাবেও ধ্রুবক রাশি আমরা দেখতে পাই। তো ধ্রুবক রাশিরও কয়েকটি ভাগ রয়েছে। যেমন আমরা যদি বলি গণিতের ক্ষেত্রে ধ্রুবক পাই, ই এবং 2, -3, 3 5 ইত্যাদি এইগুলো। যেমন যদি আমি বলি পায়ের মান কত, আমরা সকলেই জানি পায়ের মান 22/7 বা 3.1416 এইভাবে চলতে থাকে। এই ভাগটি মেলে না। তো যাই হোক, পায়ের মান একটি ধ্রুবক, এটি কোনো সময় পরিবর্তন হয় না। ই এর মান এই যে 2.718, এটাও কোনো সময় পরিবর্তন হয় না। এই যে সকল ধ্রুবকগুলি পরিবর্তন হয় না, এদের একটি নাম আছে। এইগুলি হচ্ছে পরম ধ্রুবক বা অ্যাবসলিউট কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে যেসব ধ্রুবকগুলি সব জায়গায়, সব পরিস্থিতিতে, সব সমীকরণে একই থাকে, সেগুলি হচ্ছে পরম ধ্রুবক। যেমন গণিতের ক্ষেত্রে আমরা এইগুলো দেখলাম। ভৌত বিজ্ঞান বা ফিজিক্সের ক্ষেত্রে আমরা গ্র্যাভিটি জি এর মান দেখি, এইটা, কিংবা আলোর গতিবেগ, এইগুলি হচ্ছে ধ্রুবক। তারপরে আমরা কি জানি জলের হিমনাঙ্ক কত? 0 ডিগ্রি। এটি একটি ধ্রুবক, এটি কোনো সময় পরিবর্তন হবে না। তোমরা বুঝতে পেরেছো ধ্রুবক আসলে কি? এই যে পরম ধ্রুবক আসলে হচ্ছে এই জিনিস, যেগুলি সারা জীবনে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবার ধ্রুবকের আরেকটি ভাগ আছে, সেটি হচ্ছে অবাধ ধ্রুবক। অর্থাৎ এই ধ্রুবকের কোনো নির্দিষ্ট মান নেই, যে কোনো মান হতে পারে। এই ক্ষেত্রে যেমন 2 একটি ধ্রুবক, 5 একটি ধ্রুবক। আমরা যদি আরেকটি সমীকরণ লিখি তাতে আলাদা হতে পারে। যেমন ধরো আমি এখানে দিলাম 2x = 10y + 7, অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে দেখো এই যে ধ্রুবকটি চেঞ্জ হয়ে গেছে, কিংবা এখানে ধ্রুবকটি চেঞ্জ হয়ে গেছে। তাই আমরা বলতে পারি এইগুলি হচ্ছে অবাধ ধ্রুবক। তো যাই হোক, আমরা ধ্রুবক এবং চলরাশি দেখে নিলাম। এবার
এর সঙ্গে ভেদের কি সম্পর্ক আমরা একটু দেখি। দেখো, এই যে পূর্বে আমরা আলোচনা করলাম, এই সমীকরণ দুটিতে এক্স এবং অয় এর মান আমরা কার উপর নির্ভর করে পাচ্ছি? এই সমীকরণের উপর নির্ভর করে পাচ্ছি। অর্থাৎ দেখো, অয় এর মান যখন আমরা 2 বসাচ্ছি তখন এক্স এর মান পাচ্ছি 12, কিংবা অয় এর মান বসাচ্ছি 5, তখন আমরা এক্স এর মান পাচ্ছি 27। এই যে একটি চলরাশির মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপর চলরাশিরও মানের পরিবর্তন হচ্ছে, এই ঘটনাকেই আমরা বলবো ভেদ। ঠিক আছে? তো চলো আমরা আমাদের ওই পূর্বের স্থানেই যাই। সেখানে কি রয়েছে দেখো, 2 বা ততোধিক চলরাশি, অর্থাৎ আমরা ওইখানে দেখলাম দুটো চলরাশির ক্ষেত্রে সে দুটি কি ছিল? এক্স এবং ওয়াই। এবার ভেদের ক্ষেত্রে মিনিমাম দুটি চলরাশি অবশ্যই থাকতে হবে। এছাড়াও আমাদের কি কি চলরাশি থাকতে পারে? এছাড়াও জেড, এক্স ওয়াই জেড এইরকম, কিংবা এ বি সি এইরকম চলরাশিগুলি আমরা এই অনুশীলনীতে দেখতে পাবো। তো আমরা বুঝলাম 2 বা ততোধিক চলরাশির নির্দিষ্ট নিয়ম মেনে মান পরিবর্তন হবার ঘটনাকে ভেদ বলে। তো ঠিক আছে, যে মান পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে ভেদ বলে, এটা ঠিক আছে। এবার আমরা ভেদের প্রকার ভেদটি দেখি এবং ভেদ নিয়ে আলোচনা শুরু করি, তাহলেই তোমাদের এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো ভেদ আমি যদি এখন বলি, ধরো আমরা পূর্বে কি করেছি? গ্রাফ করেছি। সেই গ্রাফে ধরো এক্স এর মান এবং ওয়াই এর মান পেয়েছি। ধরো এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান পেয়েছি 5, এক্স এর মান যখন 4 তখন ওয়াই এর মান হয়েছে 10, কিংবা এক্স এর মান ধরো 10 তাহলে ওয়াই এর মান 25। এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এই যে দুটো চলরাশির একটির মান পরিবর্তন হবার সঙ্গে সঙ্গে অপরটিরও মান পরিবর্তন হচ্ছে, এই যে মানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এবার আমরা বলতে পারি এই এক্স এবং ওয়াই এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটিকে আমরা কি বলবো? ভেদ। এবং ভেদ এই সম্পর্কটিকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এইটার নাম আমি ভিডিও শেষের দিকেই বলবো, তোমরা দেখো। এইটার নামেও খুব সুন্দর একটা জিনিস আছে যেটা আমাদের জানা দরকার। দেখবো, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। অর্থাৎ আমি বলছি যে এক্স এবং ওয়াই এর এই যে বিভিন্ন মানের জন্য তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কের নামই হচ্ছে ভেদ। এবার যে কোনো সম্পর্ক করলেই তো হবে না, এই যে নির্দিষ্ট নিয়ম, এই কথাটি বলা হয়েছে। এবার বুঝো নির্দিষ্ট নিয়মটা কি। ঠিক আছে? এই নির্দিষ্ট নিয়মটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এই রকম। এই ক্ষেত্রে দেখো, এক্স বাই ওয়াই প্রথমটি কি রয়েছে? 2/5। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো এইখানে আছে 4/10। এটা সমান, দেখো কাটাকুটি করো তাহলে আমরা কি পাবো? এইখানে দেখো, যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে কি হচ্ছে? 2 দুগুণে 4, 2 অর্থাৎ 2×5=10, মানে কি হচ্ছে? 2/5। আবারও দেখো 3 নম্বরে কি আছে? 10/25। এবার কয় দিয়ে কাটছে? এবার কাটো 5 দ্বারা। 5×2=10, 5×5=25, অর্থাৎ 2/5 আমরা পেলাম। এই ক্ষেত্রে দেখো প্রতিটির ভাগফল হচ্ছে 2/5। অর্থাৎ দেখো এক্স এবং ওয়াই এর যে মান বৃদ্ধি হয়েছে, এইখান থেকে 4/10, তারপরে হয়েছে ধরো 10 আর 25। এই ক্ষেত্রে একটি দেখো নির্দিষ্ট নিয়মে হয়েছে, অর্থাৎ এক্স বাই ওয়াই সর্বদাই আমরা কিন্তু পাচ্ছি 2/5। অর্থাৎ এইখানে আমরা কি বলতে পারি? এই যে এক্স বিভক্ত ওয়াই, এটি একটি নির্দিষ্ট হয়েছে, একই সংখ্যা হয়েছে, মানে এটা সমান একটি ধ্রুবক, তাই না? এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ধ্রুবক, যার কোনো মানের পরিবর্তন হয় না, সেটিকেই তো আমরা ধ্রুবক বলি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স আর ওয়াই এর ভাগফলটি একটি নির্দিষ্ট ধ্রুবকের দিকে হয়েছে, তাই না? নির্দিষ্ট ধ্রুবক মেনেই চলছে। তাহলে দেখো, এই ভেদের প্রথম ভাগটির নাম হচ্ছে সরল ভেদ। সংজ্ঞাতে কি বলছে? দুটি চলরাশি যদি এমন হয় যে একটির মান যে অনুপাতে বাড়ে বা কমে, এইখানে বাড়ে বা কমে এই বিষয়টি একটু মনে রাখবে, অপর রাশিটির মানও একই অনুপাতে বাড়ে বা কমে, তবে ওই চলরাশি দুটির একটিকে অপরটির সঙ্গে সরল ভেদে আছে, এইটা বলা হয়। ঠিক আছে? এইটা হচ্ছে সরল ভেদ। তাহলে এইখানে দেখো 2 বা 5, 2 আর 5 রয়েছে। 2 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাচ্ছি? 2 এর সঙ্গে 2 গুণ করলে, অর্থাৎ এইখানে আমরা কত দ্বারা গুণ করেছি? ধরো 2। এই যে 2, এই 2 দ্বারা নিচেরটাকে গুণ করো, তাহলে আমরা পাচ্ছি কত? 10।
একই রকম ভাবে প্রথম সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে 10 পাচ্ছি? 5 দ্বারা। অর্থাৎ তুমি এইটাকেও 5 দ্বারা গুণ করো, তাহলে এইটা পাচ্ছ। এই যে একটা নির্দিষ্ট অনুপাতে যদি x কেও 2 দিয়ে গুণ করি, তাহলে y কেও 2 দ্বারা গুণ করতে হবে, কিংবা x কে 4 দ্বারা বা 5 দ্বারা গুণ করি, তাহলে y কেও 5 দ্বারা গুণ করতে হবে। এই যে একই সংখ্যা দ্বারা দুটি চলরাশিকে গুণ করে আমরা অপর চলরাশি বা অপর মানগুলি পাচ্ছি, এই যে একই অনুপাতে বাড়ছে, অর্থাৎ এই একই অনুপাতে বাড়ার বিষয়টিকে হচ্ছে আমরা বলবো সরল ভেদ। সরল ভেদ। যদি আমরা উল্টো ভাবে দেখি, তাহলে আমরা যদি বলি এইরকম, ধরো এই বিষয়টি উল্টো করে লেখা আছে x বাই y, এইখানে ধরো প্রথমেই দেয়া রয়েছে 10/25, তারপরে ধরো 4/10, তারপরে ধরো 2/5। অর্থাৎ এইখানে দেখো একই হারে কমেছে, অর্থাৎ এই যে 10/25 এটা মানেও সেই হচ্ছে 2/5, এইখান থেকে এবার কমেছে, কমে হয়েছে 4/10, এখানেও আমরা পাচ্ছি 2/5, এখানেও পাচ্ছি 2/5। অর্থাৎ এই যে মানের কম হওয়ার বিষয়টিও একটি নির্দিষ্ট পরিমাণে হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা সরল ভেদ বলতে পারি। এবার সংজ্ঞাটি দেখো, সংজ্ঞাতে কি বলছে? যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি, পরস্পর সম্পর্কযুক্ত, এইখানে দুটোই ধরো একক দেয়া যদি থাকে, তাহলে দুটোকে মিটার কিংবা দুটোকে সেন্টিমিটার ইত্যাদি একক একই হতে হবে, তাহলে এরা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি। তাহলে x ও y এর ভাগফল সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, এই যে দেখো আমরা x আর y এর ভাগফল সর্বদা কি পেয়েছি? 2/5, 2/5, 2/5 সর্বদাই ধ্রুবক হয়। তখন বলবো x ও y সরল ভেদে আছে, কিংবা আমরা বলতে পারি x বাই y সমান k বা ধ্রুবক। তাই তো এইখানে এই যে k দেওয়া রয়েছে, ভেদের ক্ষেত্রে ধ্রুবককে আমরা সর্বদা k এই ইংরেজি হরফ বা অক্ষর দ্বারা চিহ্নিত করি। যেমন আমরা পূর্বেই দেখলাম পৃথিবীর গ্র্যাভিটি g দ্বারা প্রকাশ করা হয়, একই রকম ভাবে ধরো আলোর গতিবেগ c দ্বারা প্রকাশ করা হয়, পাইকে পাই দ্বারা প্রকাশ করা হয়। এইরকম ভেদের ক্ষেত্রে তুমিও মনে করতে পারো যে কে কেই ভেদের ধ্রুবক হিসাবে ধরা হয়, এবং তুমি মনে রাখবে একটি ভেদ ধ্রুবক কোনো সময় শূন্য হবে না। এবার দেখো আমরা পরবর্তী ভাগের দিকে যাই, সেটি হচ্ছে ব্যস্ত ধ্রুবক। ব্যস্ত ধ্রুবক কি? দেখো আমরা এখানে কি জানলাম যে দুটি চলরাশির ভাগফল যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা ধ্রুবক বলছি। এই যে ভাগফল নির্দিষ্ট হওয়ার ঘটনাটাই হচ্ছে সরল ভেদ। এবার ভাগফল না করে যদি আমরা গুণফল বের করি, তাহলে সেটা হবে ব্যস্ত ভেদ। তার মানে দেখো দুটি চলরাশির মধ্যে যদি একটির মান যে অনুপাতে বাড়ে বা কমে, বাড়ে বা কমে, অপর রাশিটির মানও একই অনুপাতে কমে বা বাড়ে, তবে একটি চলরাশি অপরটির সঙ্গে ব্যস্ত ভেদে আছে বলা হয়। এইখানে তোমরা লক্ষ্য করো যে আমি প্রথমে দিয়েছি পারে, এখানে স্পেলিং ভুল আছে, পারে বা কমে। এইখানে যদি প্রথমে বাড়ে, তাহলে দেখো এইখানে কমছে। একটি বাড়লে অর্থাৎ x এর মান বাড়লে y এর মান কমবে, কিংবা x এর মান কমলে y এর মান বাড়বে। এই রকম ঘটনা যখন ঘটবে, তখন আমরা এই চলরাশি দুটিকে বলবো ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, আমরা একটি উদাহরণের সাহায্যে দেখব, তাহলেই বুঝতে পারবে। দেখো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা পূর্বে ঐকিক নিয়মের অঙ্কগুলি করেছি, তাই না? লোক সংখ্যা, দিন সংখ্যা। ধরো কোনো একটি গ্রামে পুকুর খননের জন্য 25 জন লোকের কতদিন সময় লেগেছে? 10 দিন সময় লেগেছে। এখন যদি আমরা বলি যে 25 জন লোকের স্থানে আমাদের 5 জন অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদেরকে 20 জনে করতে হবে, তাহলে আমাদের কি দিন সংখ্যা বাড়বে না কমবে? তাহলে দিন সংখ্যা বাড়বে। অর্থাৎ একটি যদি কমে, তাহলে অপরটি বাড়ে। এই রকম যখন ঘটনাগুলি আমরা পাবো, তখন আমরা বলবো যে চলরাশি দুটি পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে। যেমন আমরা এখন যদি সংজ্ঞাটি দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি x ও y এর গুণফল সর্বদা ধ্রুবক হয়, তখন বলা হয় x ও y ব্যস্ত ভেদে আছে। যেমন আমরা একটি উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবে। ধরো x এর ঘরে 4, y এর ঘরে 9, ধরো এইখানে 2, এইখানে 18, কিংবা আমরা যদি বলি x এর ঘরে ধরো 3, y এর ঘরে 12। এই ক্ষেত্রে দেখো এদের মধ্যে x এবং y এর গুণফল যদি আমরা বের করি, এই ক্ষেত্রে দেখো x আর y
এদের গুণফল কি হচ্ছে 4 গুণিত 9 সমান 36। দ্বিতীয়টিতে কি হচ্ছে 2 গুণিত 18, 18 দুগুণে 36। 3 নম্বরে 3 গুণিত 12, 3 12 36। অর্থাৎ আমরা কি বলতে পারি x এবং y এর গুণফল সর্বদা একটি সংখ্যায় হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে ধ্রুবক। যদি কোনো দুটি চলরাশির গুণফল সর্বদা ধ্রুবক হয় তখন আমরা বলবো যে এই চলরাশি দুটি পরস্পর ব্যস্তভেদে আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে x এবং y এর গুণফল যদি একই হয় বা ধ্রুবক হয় তখন আমরা বলতে পারি x এবং y এই চলরাশি দুটি পরস্পর ব্যস্তভেদে রয়েছে। এবার আমরা সরল ভেদ এবং ব্যস্তভেদ এইটা বুঝতে পারলাম। দেখো এইখানটায় আরেকটি ভেদ তৈরি হয়, সেটিকে বলা হয় যৌগিক ভেদ। যৌগিক ভেদ কি? যদি একটি চলরাশি অপর একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তখন প্রথম রাশিটি অপর রাশিগুলোর সঙ্গে বা অপর রাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। অর্থাৎ যৌগিক ভেদের ক্ষেত্রে মিনিমাম 3টি চলরাশি থাকতে হবে। যদি একটি অপর দুইটির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তখন আমরা বলতে পারবো যে প্রথম রাশিটি অপর রাশিগুলোর সঙ্গে যৌগিক ভেদে আছে। এবার যৌগিক ভেদের ধর্ম আমরা কি রকম বলতে পারি? দেখো x, y, z এই তিনটি চলরাশির ক্ষেত্রে যৌগিক ভেদের ধর্ম কি হতে পারে? যদি x একটি চলরাশি অপর দুইটি চলরাশি y এবং z এর প্রত্যেকটি সঙ্গে, অর্থাৎ x y এর সঙ্গেও সরল ভেদে আছে, x z এর সঙ্গেও সরল ভেদে আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে x y z এর সঙ্গে যৌগিক ভেদে রয়েছে, অর্থাৎ x ভ্যারিজ y z। এখানে x অবশ্যই y এর সঙ্গে সরল ভেদে থাকতে হবে এবং x কে z এর সঙ্গেও সরল ভেদে থাকতে হবে। যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আমরা বলতে পারি এই x ভ্যারিজ y z, অর্থাৎ x y z এর সঙ্গে যৌগিক ভেদে থাকবে। কিংবা যদি x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে তখন, অর্থাৎ x ভ্যারিজ y, x ভ্যারিজ 1/z, তবে আমরা বলতে পারি x ভ্যারিজ y/z। এইটা আমরা যৌগিক ভেদ হিসেবে লিখতে পারি। তো যাই হোক, যৌগিক ভেদ বিষয়টি যদি আমরা বলি বা বুঝতে চাই তাহলে ধরো আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে পূর্বে যখন আমাদের 3টি সমীকরণ রয়েছিল বা 3টি বিষয় দেওয়া ছিল, ধরো জনসংখ্যা, ঠিক আছে, তারপরে দিন সংখ্যা আর সময়, ঠিক আছে, এইরকম ভাবনা চিন্তা করো। ধরো যখন 10 দিন ছিল 5 দিনে 6 ঘন্টা করে কাজটি করে ফেলেছে। এইবার এখন আমাদের, ঠিক আছে, যে 5 জন লোক আছে 8 ঘন্টা করে কাজ করবে, দিন সংখ্যা কত হবে? এই ক্ষেত্রে দেখো আমরা কটি রাশি পাচ্ছি? এই একটি, এই দুটি, এই তিনটি। অর্থাৎ আমরা ভেদের অঙ্কের মধ্যে যখন এই রকম 3টি বিষয় পাবো তখন মনে রাখবে সেই ক্ষেত্রে আমরা যৌগিক ভেদের ব্যবহার করব। ঠিক আছে, এইখানে দেখো 10 জনে যে কাজটি 5 দিনে করতে পারে, 5 জনে সেই কাজটি করতে কি বেশি সময় লাগবে না কম লাগবে? 5 জন মানে দিন আরো বেশি লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে একটি কমলে আরেকটি বাড়ছে, অর্থাৎ একটি ব্যস্ত ভেদে রয়েছে। এবার যদি আমরা জনসংখ্যাকে স্থির রাখি তাহলে যে কাজটি 6 ঘন্টা করে 5 দিন সময় লেগেছে, অর্থাৎ 6 ঘন্টা করে কাজ করলে 5 দিন সময় লেগেছে, সেই কাজটি যদি 8 ঘন্টা করে আমরা করি তাহলে কি আমাদের 5 দিন সময় লাগবে? লাগবে না, কম লাগবে। অর্থাৎ একটি বাড়ছে অপরটি কমছে। এই রকম ঘটনা যখন আসবে তখন আমরা বুঝতে পারছি যে এখানে রয়েছে 3টি রাশি এবং 3টি রাশি থাকা মানেই হবে সেটি যৌগিক ভেদ। তোমরা মনে রাখবে ভেদ সর্বদা দুটো চলরাশি থাকতে হবে। সরল ভেদের ক্ষেত্রে 2টি চলরাশি থাকতে হবে, ব্যস্ত ভেদের ক্ষেত্রেও 2টি চলরাশি মিনিমাম থাকতে হবে, আর যৌগিক ভেদের ক্ষেত্রে মিনিমাম 3টি রাশি থাকতে হবে। এই হচ্ছে যৌগিক ভেদ, ব্যস্ত ভেদ আর সরল ভেদ। এবার যৌগিক ভেদের একটি উপপাদ্য রয়েছে। কি আছে এখানে? x y z 3টি চল এইরূপ যে x ভ্যারিজ y যখন z ধ্রুবক এবং x ভ্যারিজ z যখন y ধ্রুবক, তাহলে x ভ্যারিজ yz হবে। যদি x ভ্যারিজ yz হয় তখন আমরা yz উভয়ে পরিবর্তিত হয়, এটা আমরা বলছি। সেম আমরা এই যে উদাহরণটি দেখলাম এই ক্ষেত্রে দেখো এই উপপাদ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো আমরা যখন জনসংখ্যা এবং দিন সংখ্যার সম্পর্ক নির্ণয় করি তখন কি স্থির থাকে? সময়, অর্থাৎ এটা ধ্রুবক,
এটা স্থির মানে এটা ধ্রুবক। কিংবা যখন জনসংখ্যাকে আমরা স্থির রাখি বা অপরিবর্তনশীল রাখি, তার মানে এই জনসংখ্যা তখন ধ্রুবক। এই ব্যাপারটি দেখো, এক্স ওয়াই এর সঙ্গে যখন সরল ভেদে থাকে তখন জেড ধ্রুবক, এক্স জেড এর সঙ্গে যখন সরল ভেদে থাকে তখন এক্স ধ্রুবক হয়। এবার এক্স ভ্যারিজ ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর সঙ্গে সম্পর্কযুক্ত যখন হবে তখন ওয়াই জেড উভয়ে পরিবর্তিত হতে পারে বা পরিবর্তনশীল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যৌগিক ভেদ। এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমি যেটা পূর্বেই বলেছিলাম, এইখানে নোটের মধ্যে রেখেছি, যেগুলি একটু দেখো, এগুলি তোমরা মনে রাখবে। ভেদ ধ্রুবককে আমরা সর্বদাই ইংরেজি হরফের কে অক্ষর দ্বারা সূচিত করে থাকি, অর্থাৎ ভেদ ধ্রুবককে সর্বদা কে দ্বারা সূচিত করে থাকি। এই যে এই ক্যারামেরা চিহ্নটি রয়েছে, এর আসল নাম হচ্ছে প্রপোর্শনাল টু, যার অর্থ আনুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমরা বলতে পারি ভেদ হচ্ছে আসলে আনুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এইখানে আমরা ভেদ মানে বলতে পারি আনুপাতিক সম্পর্ক। প্রপোর্শনাল টু, যার অর্থ হচ্ছে আনুপাতিক সম্পর্ক। তার মধ্যে দুটো চলরাশির মধ্যে আনুপাতিক সম্পর্ক মানেই হচ্ছে ভেদ। এবার আমরা এটাকে কিভাবে পড়ি, কিভাবে পড়তে হবে, আমরা এটাকে দুই ভাবে পড়তে পারি বা অন্যান্য ভাবেও অনেকে বলে। তো আসল জিনিসটি হচ্ছে এক্স, এই যে চিহ্নটি দেয়া রয়েছে এইটা, ওয়াই, এটিকে আমরা এইভাবে পড়বো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, প্রপোর্শনাল টু ওয়াই এইভাবে পড়বো। কিংবা ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি উইথ এক্স, যার অর্থ হচ্ছে ওয়াই সরাসরি এক্স এর সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ ওয়াই এর মান এক্স এর সাথে পরিবর্তন হয়। যদি এক্স পরিবর্তন হয় তবে ওয়াইও পরিবর্তন হবে, বা ওয়াই এর পরিবর্তন হলে এক্স এরও পরিবর্তন হবে। যদিও আমরা কি সর্বদা এক্স ভ্যারিজ ওয়াই এইভাবে করে থাকি, যেইভাবে তোমরা পারবে পড়বে। এইখানে এবার আমরা একটি বিষয় যেগুলি আমরা পূর্বে বলিনি, এইখানে একটু আলোচনা করে নিই। দেখো, আমরা বললাম এক্স ভ্যারিজ ওয়াই, ঠিক আছে। এই যে কখন এক্স ভ্যারিজ ওয়াই হয়, আমরা কি বললাম, যদি এক্স এবং ওয়াই এদের সম্পর্ক অর্থাৎ এক্স বাই ওয়াই যদি ধ্রুবক হয় অর্থাৎ কে হয়, তখন আমরা বলতে পারি এক্স আর ওয়াই ভ্যারিজ অর্থাৎ ভেদের সম্পর্কে আছে। অর্থাৎ আমরা এক্ষুনি কি বললাম যে আনুপাতিক সম্পর্ক, অনুপাত মানে কি এদের ভাগের সম্পর্ক, তাই না? এক্স এবং ওয়াই এর ভাগফল যদি সব ক্ষেত্রেই একই আসে অর্থাৎ ধ্রুবক আসে, তখন আমরা বলছি এক্স ভ্যারিজ ওয়াই। তুমি এবার দেখো এইটাকে গুণ করো, তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু কে ওয়াই। এই ক্ষেত্রে তোমরা সর্বদা মনে রাখবে কোনো একটা এদের সম্পর্কে এই যে হ্যারিস এই কথাটি বা চিহ্নটি রয়েছে, এটিকে তুলতে গেলে আমরা সর্বদা একটি ধ্রুবক সংখ্যা কে দ্বারা গুণ করলে আমরা একটি সমান চিহ্ন দিতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি এইটা, এক্স এবং ওয়াই ভেদ সম্পর্ক যদি থাকে তাহলে এই ভেদ সম্পর্কটিকে আমরা সমান চিহ্ন দ্বারা পরিবর্তিত করতে গেলে আমাদেরকে একটি ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এই ভ্যারিজকে তুলতে গেলে বা ভ্যারিজকে তুলতে গেলে আমরা এক্স ইকুয়াল টু একটি ধ্রুবক কে গণিত আমরা ওয়াই কে রাখব। এই হচ্ছে ভেদের একটি বিষয় যেটি তোমাদের জানতে হবে। কিংবা আমরা এর বিপরীতটিও বলতে পারি যে আমরা এক্স এবং ওয়াই এর ভাগফল বা অনুপাতের সম্পর্ক আমরা একটি ধ্রুবক সংখ্যা পেয়েছি, অর্থাৎ এই রকম যদি করতে পারি তাহলে আমরা এইখান থেকে আমরা বলতে পারি এক্স ভ্যারিজ ওয়াই। অর্থাৎ যদি আমরা পাই এই রকম সংখ্যা বা আকার থেকে আমরা এইখানে আসতে পারি, কিংবা এইখান এই রকম আকার থেকে এই রকম জায়গাতে যেতে গেলে এই আকারে যেতে গেলে একটি ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। কিংবা আমরা এটাও তো বলতে পারি এক্স ভ্যারিজ ওয়ান বাই ওয়াই। এর অর্থ কি, এরা পরস্পর ব্যস্ত ভেদে আছে। কেন আছে দেখো, আমরা যদি এটাকে ভ্যারিজকে তুলতে চাই তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু একটি ধ্রুবক দ্বারা গুণ করতে হবে, আমরা করে দিলাম। এবার দেখো এক্স এর নিচে কি আছে, ওয়ান আছে। এবার কোনাকুনি গুণ করো, এই যে নিচের ওয়াই আর এক্স গুণ হচ্ছে, তাহলে কি হবে এক্স ওয়াই ইকুয়াল টু কে। অর্থাৎ কি বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল সর্বদাই ধ্রুবক হচ্ছে। তার মানে কি এরা ব্যস্ত ভেদে রয়েছে। অর্থাৎ যদি তোমার কোনো সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক থাকে কিংবা সরল সম্পর্ক থাকে, তখন এই ভ্যারিজকে তুলতে গেলে আমরা সর্বদা একটি ধ্রুবক দ্বারা গুণ করে থাকি। যেই কারণে আমাদেরকে ধ্রুবক জিনিসটি জানতে হবে। এই ধ্রুবকটি আসলে কি ধ্রুবক? অবাধ ধ্রুবক। এদের ক্ষেত্রে আমরা কোন ধ্রুবকের ব্যবহার করছি বলতো? অবাধ ধ্রুবক। অর্থাৎ কে এর মান
পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি এদের ক্ষেত্রে ধ্রুবক সংখ্যার পরিবর্তন হবে, সর্বদা একই থাকবে না, কিন্তু এদের অঙ্কের ক্ষেত্রে এদের গুণফলগুলি সবসময় একই থাকবে। তাহলে আমরা বলবো এরা ব্যস্ত ভেদে আছে। আর যদি এদের ভাগফল যদি একই ধ্রুবক হয়, তাহলে আমরা বলবো ওই চলরাশি দুটি সরল ভেদে আছে। এই হচ্ছে সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। এবং এটি মনে রাখবে যে একটি সংখ্যা এক্স, এটি যদি y এর সঙ্গে সরল ভেদে থাকে এবং এই এক্স সংখ্যাটি যদি 1/z এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমরা ভেদের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এক্স ভ্যারিস y/z। এই হচ্ছে আমরা বলতে পারি। এটা কোথা থেকে? এটা বলতে পারি আমরা ভেদের উপপাদ্য থেকে। এক্স যদি y চলরাশির সঙ্গে সরল ভেদে এবং এক্স যদি z চলরাশির সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এক্স y/z এর সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। কিংবা তুমি এই রকম হয়, ধরো এক্স ভ্যারিস y এবং এক্স ভ্যারিস z যদি থাকে, তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিস y/z। এটা আমরা ভেদের উপপাদ্য থেকে বলতে পারি এবং এইটা অবশ্যই যৌগিক ভেদ। কি, কেন এবং কি জন্য হলো, এটা আমরা আগেই বলেছি যে যৌগিক ভেদ একটি চলরাশি অপর একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে। ঠিক আছে, অর্থাৎ দেখো এইখানে গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ এটি একটি যৌগিক ভেদ। এই হচ্ছে আমাদের ভেদের আলোচনা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এর মধ্যে ভেদের ভেতরে থাকা যে অংশগুলি রয়েছে, এখানে কি তোমাদের কোনো সমস্যা রয়েছে সেটি কমেন্টে জানাতে পারো। আশা করি তোমাদের সবকিছুই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এইখানে সর্বদা মনে রাখবে যে ভেদ আসলে হচ্ছে আনুপাতিক সম্পর্ক। সরল ভেদ মানে দুটি চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে সেটি হবে সরল ভেদ। ব্যস্ত ভেদ মানে দুটি চলরাশির গুণফল যদি সর্বদা ধ্রুবক হয়, তাহলে হচ্ছে ব্যস্ত ভেদ। এবার যৌগিক ভেদ কি? যদি একটি চলরাশি অপর দুটি চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে আমরা বলতে পারি সেটি যৌগিক ভেদে আছে। এই হচ্ছে ভেদ। এবার আমরা চলো দেখি 13 এর কিছু সমস্যার সমাধান করব। ঠিক আছে, চলো 1 নম্বর অঙ্কে কি রয়েছে। 1 নম্বর অঙ্কে রয়েছে, দেখো এ ও বি এর সম্পর্কিত মানগুলি এখানে দেয়া রয়েছে। এর দেয়া রয়েছে 25, 30, 45 এবং 250, আর বি এর দেয়া রয়েছে 10, 12, 18, 10। এই ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে প্রশ্নে, এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এ এবং বি এদের ভেদ সম্পর্ক আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। আমি যদি বলি তোমরা এইখান থেকে কিছু বুঝতে পারছো কিনা। আমি একটু আগে কি বললাম যে কোনো দুটি চলরাশির ভাগফল কিংবা গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে সেটি কি হবে, ভেদের সঙ্গে থাকবে বা ভেদ সম্পর্কের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা এইখানে চেক করব এ এবং বি এই সংখ্যা দুটির ভাগফল কিংবা গুণফল ধ্রুবক বা একই সংখ্যা পাচ্ছি, সেইটা আমরা চেক করব। তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো প্রথম মানটি কি আছে, আমরা যদি গুণ করে দেখি, প্রথম মান দেয়া আছে 25 আর বি এর মান দেয়া আছে 10, তাহলে কত হচ্ছে 25 × 10, 250। দ্বিতীয়টি দেখো 30 × 12, অর্থাৎ 3 12 36 মানে 360। অর্থাৎ গুণ যখন করছি তখন আমরা কিন্তু ধ্রুবক সংখ্যা পাচ্ছি না, দুটো আলাদা আলাদা সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এটি কি ব্যস্ত ভেদে নেই। দেখি এবার চেক করি সরল ভেদে আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো সরল ভেদে দেখতে গেলে আমরা কি করব, এটি ভাগ করে দেখব। দেখো এ এবং বি এর মান কি হচ্ছে, আমরা যদি ভাগ করে দেখি তাহলে দেখো 25/10 মানে কত হচ্ছে 5 2 এ 10, 5 5 এ 25। 30/12 যদি 6 দ্বারা গুণ করি, 6 2 এ 12, 6 5 30। কিংবা 45/18, 9 2 এ 18, 9 5 45। দেখো সকলের ক্ষেত্রেই কিন্তু আমরা এইরকম 5/2 পাচ্ছি। অর্থাৎ এদের ভাগফলটি সবসময় আমরা কি পাচ্ছি, 5/2। অর্থাৎ এটাই কি ধ্রুবক। যদি দুটি সংখ্যার দুটি সংখ্যার ভাগফল আমরা একটি ধ্রুবক সংখ্যা পাই, তাহলে আমরা কি বলতে পারি, এ এবং বি পরস্পর সরল ভেদে আছে, তাই না? তাহলে আমরা এটাই করেছি। দেখো এ ইকুয়াল টু তাহলে কি হয়ে যাচ্ছে, এই বি এই ধ্রুবকের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 এর 2 × বি
যদি কোনো একটি ধ্রুবক দ্বারা আমরা দুটি চলরাশিকে কোনো একটি ধ্রুবকের গুণফলের সাহায্যে যদি সমান করতে পারি, তাহলে আমরা কি এই ধ্রুবক সংখ্যা পরিবর্তিত হয়ে হ্যারিস আমরা দিতে পারি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 5-এর 2 হচ্ছে ধ্রুবক এবং AB সরল ভেদে আছে। কি কঠিন মনে হচ্ছে না সহজ? কমেন্টে লেখো। ভেদ আসলে খুবই সহজ জিনিস। যদি পরিষ্কার ধারণা তুমি তৈরি করতে পারো তাহলে অবশ্যই সহজ মনে হবে। পরবর্তী অঙ্কটি দেখো, এখানে কি রয়েছে? এক্স ওয়াই দুটি চল, তাদের সম্পর্কিত মানগুলি দেয়া রয়েছে। এক্স এবং ওয়াই এর মানগুলি এই দেয়া রয়েছে। এক্স ও ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে আমরা কি করব? প্রথমেই আমরা গুণ করে দেখব কিংবা ভাগ করে দেখব। প্রতিটি সংখ্যা জোড়ার ক্ষেত্রে যদি মান একই পায় সেই হিসেবে আমরা বলবো। তাহলে 18 গণিত 3 সমান 3 18 54, তাই তো? 3 গণিত 18 গণিত 3 সমান হচ্ছে 54, আর 8 গণিত 27/4, তার মানে 4 2 8, 27 2 54। অর্থাৎ আমরা কিন্তু একটা ধ্রুবক পাচ্ছি। তাহলে পরবর্তীটাও চেক করব। এইভাবে আমরা ভাগ এবং গুণ করে যদি ধ্রুবক পাই তাহলে সেই সম্পর্ক দেখাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই এর মান থেকে কি পাচ্ছি? এক্স ওয়াই এর গুণফল সর্বদাই 54 হচ্ছে। দেখো 3 18 54, 4 দ্বারা কেটে গেলে 54 পেয়েছি। 12কে যদি 2 দ্বারা কাটি এটা হচ্ছে 6, 6 9 54, আর এখানে দেওয়া রয়েছে 6 9 54, অর্থাৎ আমরা একটি ধ্রুবক পাচ্ছি। অর্থাৎ আমরা কি বলতে পারি? এক্স ও ওয়াই এই চলরাশি দুটির গুণফল হচ্ছে একটি ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এই 54/y, বা আমরা কি বলতে পারি 54 গণিত 1/y। অর্থাৎ আমরা কি পাচ্ছি? এইখানে পাচ্ছি x ইকুয়াল টু 54 গণিত 1/y। এবার আমরা কি বললাম? যদি আমরা এই সমান চিহ্নটি তুলতে চাই তাহলে তাদের মধ্যেকার ধ্রুবকটিকে আমরা উঠিয়ে দেব এবং সমান চিহ্নটিকে উঠিয়ে দিয়ে আমরা হ্যারিস ব্যবহার করব, ঠিক আছে? বা প্রপোর্শনাল টু ব্যবহার করব। তাহলে আমরা কি বলতে পারি? x হ্যারিস 1/y, অর্থাৎ এই যে 1/y আছে তার মানে এটি কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। কারণ এটা হচ্ছে এদের গুণফল ধ্রুবক, অর্থাৎ এই যে কোনাকুনি গুণ করো মনে মনে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক পাচ্ছি, তার মানে এটি হচ্ছে ব্যস্ত ভেদ। আমরা কি বলতে পারি? এই এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত ভেদের সম্পর্ক, ঠিক আছে? এবং ধ্রুবকের মান কত? 54। কি সহজ তো না কঠিন? অনেকেই এই ম্যাথগুলি ভুল করে। তো চলো, তোমরা যাতে ভুল না হয় তার জন্য যে পথগুলো অবলম্বন করতে হবে সেগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরব, ঠিক আছে? পরবর্তী অঙ্কটি দেখো, এইখানে বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগ, অর্থাৎ এই ক্ষেত্রে গতিবেগ হচ্ছে ধ্রুবক। 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন? তোমরা এইখানে কিভাবে বুঝবে? অঙ্কটি বুঝতে গেলে তোমাকে এইরকম ভাবনা চিন্তা করতে হবে। তোমাদের আগেই যে উদাহরণটা দিলাম সেটা কি ছিল? যে 25 মিনিটে কত কিলোমিটার পথ যাচ্ছে? 14 কিলোমিটার। অর্থাৎ এখন যদি আমরা বলি 5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা মানে কত মিনিট? 5 6 30, 300 মিনিট। এই ক্ষেত্রে কতটুকু পথ যাবে? কম যাবে না বেশি যাবে? অর্থাৎ দেখো 25 থেকে বেড়ে হয়েছে 300, এবং 300 মিনিটে অবশ্যই 14 থেকেও বেশি পথ যাবে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই দেখো এখানেও বাড়ছে এখানেও বাড়ছে। অর্থাৎ যখন দুটোই বাড়ে তখন আমরা ঐকিক নিয়মে কি সম্পর্ক করেছি? সরল সম্পর্ক। কিংবা যখন দুটোই কমে তখন ছিল কি? সরল সম্পর্ক, অর্থাৎ এটি সরল ভেদ হবে। এবং যখন একটি বাড়বে এবং অপরটি কমবে এই রকম ক্ষেত্রে আমরা কি করব? ব্যস্ত সম্পর্ক হয়, অর্থাৎ সেটি ব্যস্ত ভেদ হবে। এই ক্ষেত্রে আমরা দেখছি দুটোই বাড়ছে, তার মানে এটি অবশ্যই সরল ভেদ হবে। তো দেখো আমরা কিভাবে করেছি। গতিবেগ যদি অপরিবর্তিত থাকে, এই যে এখানে বলেছে গতিবেগ একই থাকছে, একই গতিবেগ অর্থাৎ অপরিবর্তিত থাকে, তবে সময় ও দূরত্ব পরস্পর কি সম্পর্কে থাকবে? আমরা দেখলাম সরল সম্পর্কে থাকবে, অর্থাৎ এটি সরল ভেদই হবে, সরল ভেদে থাকে। এখন আমরা ধরে নিই দূরত্ব বা ডিস্টেন্সকে ডি ধরলাম, ধরি দূরত্ব সমান ডি এবং সময় সমান টি বা টাইম। এখন এই দুটি কি ভেদে রয়েছে? সরল ভেদে, অর্থাৎ আমরা বলতে পারি টি ভ্যারিস টি যখন গতিবেগ ধ্রুবক বা অপরিবর্তিত থাকে। এইটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো, বা আমরা কি লিখতে পারি? যে এই ভ্যারিসটিকে তুলতে গেলে আমরা সমান দেব এবং একটি ধ্রুবক দ্বারা গুণ করে দেব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ডি ইকুয়াল টু কে টি, যেখানে কে কি? কে হচ্ছে আসলে ভেদ ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0।
আমরা অপরভাবেও লিখতে পারবো। সেটা কি লিখতে পারবো? কে অশূন্য ভেদ ধ্রুবক। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আলাদাভাবে লিখেছি যে কে হলো ভেদ ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে কোনো সময়ই শূন্য হবে না। এইটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো কি বলছে, যেহেতু 25 মিনিটে 14 কিলোমিটার পথ যাচ্ছে, এই সময় আমাদের ধ্রুবক কত সেইটা আমরা যদি নির্ণয় করে ফেলি, তাহলে 5 ঘন্টা সময়ের ক্ষেত্রেও আমরা সেই ধ্রুবকের মান এবং সময়ের মান বসিয়ে আমরা পেয়ে যাব 5 ঘন্টায় কত পথ যাবে সেটি। ঠিক আছে, তো দেখো আমরা এখন কি করছি, এই কে ইকুয়াল টু কি লিখতে পারে? কে ইকুয়াল টু হচ্ছে টি বাই টি। এবার টি এবং টি এর মান আমরা বসিয়ে দিই। দেখো কে ইকুয়াল টু টি এর মান 14, যেহেতু 14 কিমি পথ দেওয়া আছে ডিস্টেন্স এবং সময় দেওয়া আছে 25, আমরা এখানে লিখে দিলাম যেহেতু টি ইকুয়াল টু 14, টি ইকুয়াল টু 25। ঠিক আছে, তাহলে কে এর মান অর্থাৎ ধ্রুবক আমরা কত পেলাম? ধ্রুবক পেলাম 14/25। এবার আমাদেরকে কি নির্ণয় করতে হবে? 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা কি জানি, চলরাশিগুলির একই এককে থাকতে হবে, তা না হলে তাদের সম্পর্ক তো তৈরি হবে না। এটি আছে মিনিটে, এটি হচ্ছে ঘন্টায়। যদি এই রকম থাকে তাহলে তো আমাদের সম্পর্ক তৈরি করতে পারবো না। অর্থাৎ আমাকে একই এককে পরিণত করতে হবে, অর্থাৎ 5 ঘন্টাকেও আমাকে মিনিটে আনতে হবে। তাই করেছি আমরা। দেখো, অতএব সময়টি 5 ঘন্টা সমান 5 গুণিত 60 মিনিট ও কে ইকুয়াল টু 14/25 কোন সমীকরণে বসাবো? এই যে 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণ কি? ডি ইকুয়াল টু কেটি সমান কে এর মান কত? কে এর মান হচ্ছে 14/25, আমরা বসিয়ে দিলাম, গুণিত টি এর মান হচ্ছে 5 ঘন্টা মানে 5 গুণিত 60 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো কাটাকুটি করো, তাহলে হয়ে যাবে। 5কে 25কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, এই 5 কেটে গেল। আবারও 5 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি 12, অর্থাৎ 14 আর 12 এই দুটি গুণফলই হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ আমরা পেলাম 168। টি এর মান কত পেলাম? 168। অর্থাৎ একই বেগে যদি বিপিন কাকু ট্যাক্সি চালায় তাহলে তিনি 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবেন। এই হচ্ছে অঙ্ক। এই পদ্ধতি কি তোমার সহজ মনে হচ্ছে? কমেন্টে জানাবে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটি কি আছে এখানে? কি বলছে দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। অর্থাৎ 24 জন শিশুর মধ্যে সন্দেশগুলি ভাগ করে দেওয়াতে প্রত্যেকে 5টি করে সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এইখানে যদি করি 24 জন শিশু কতটি করে পেয়েছে? 5টি করে পেয়েছে। এখন 4 জন কম হতো, অর্থাৎ 24 মাইনাস 4 মানে 20, তাহলে আমাদের সন্দেশ সংখ্যা বাড়বে না কমবে? দেখো 24 থেকে 4 জন বাদ, অর্থাৎ এখানে কমেছে। 24 জন শিশুর স্থানে যদি 20 জন থাকতো তাহলে কি সন্দেশ বেশি করে পেত? তাহলে এটা কমছে, এইটা বাড়ছে, অর্থাৎ এটি আমাদের ঐকিক নিয়মের ক্ষেত্রে কি আছে? ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ আমরা এইখান থেকে বুঝতে পারছি এটি ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে আমরা এখানে সন্দেশ সংখ্যা সমান এই একই আছে, অর্থাৎ সন্দেশ হচ্ছে ধ্রুবক। মোট সন্দেশ সংখ্যা ধ্রুবক। শিশুর সংখ্যার সঙ্গে প্রত্যেকটি শিশুর প্রাপ্ত সন্দেশ সংখ্যা ব্যস্ত ভেদে আছে। যেহেতু আমরা এখানে ব্যস্ত সম্পর্ক পেয়েছিলাম তাহলে এটি ব্যস্ত ভেদে আছে আমরা বলতে পারি। তাহলে আমরা এখন শিশুর সংখ্যা x ধরে নিলাম এবং প্রত্যেকটি শিশু y করে সন্দেশ পেয়েছে, অর্থাৎ প্রাপ্ত সন্দেশের সংখ্যা y ধরে নিলাম। যেহেতু এরা ব্যস্ত ভেদে রয়েছে অর্থাৎ আমরা ডাইরেক্টলি বলতে পারি অতএব x ভ্যারিস 1/y, তাই তো? যেহেতু ব্যস্ত ভেদে আছে তার মানে তাদের গুণফল হবে ধ্রুবক। তার মানে গুণফল মানে আমরা সর্বদা এই চিহ্নটি বা এইভাবেই লিখব। ব্যস্ত ভেদ মানে x ভ্যারিস 1/y আর সরল ভেদ মানে x ভ্যারিস y। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ব্যস্ত ভেদ মানে আমরা এইখানে 1/y লিখলাম। এবার এই ভ্যারিসকে তুলতে গেলে কি করব? আমরা সমান চিহ্ন বসাবো এবং একটি ধ্রুবক দ্বারা গুণ করব, করে দিলাম। এবং সঙ্গে সঙ্গেই তোমরা পাশে লিখে দেবে যে কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমাদের কি দেয়া রয়েছে যে 24 আর 5টি করে পেয়েছে, আমরা মানটি বসাবো। ঠিক আছে, তাহলে
কে সমান কি হচ্ছে এক্স গণিত ওয়াই মানে এক্স ওয়াই। এবার 24 গণিত 5 আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ কে ধ্রুবকটির মান আমরা কত পেলাম 120। এখন শিশু সংখ্যা কি হচ্ছে 4 জন কম হলে এখন শিশুদের সংখ্যা হচ্ছে 20 জন এবং কে এর মান হচ্ছে 120। যেহেতু ধ্রুবক কোনো সময় পরিবর্তন হবে না, 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা সন্দেশ বা প্রাপ্ত সন্দেশের সংখ্যা বের করতে পারবো। তাহলে দেখো আমরা বসিয়ে দিই 1 নম্বর সমীকরণ কি আছে x ইকুয়াল টু কে ইন্টু 1/y। তাহলে x ইকুয়াল টু কে বাই ওয়াই বসালাম, তার মানে আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি কে বাই এক্স। এটিকে ঘুরিয়ে নিলাম। এবার কে এর মান হচ্ছে 120 আর এক্স এর মান হচ্ছে 20, 0 0 কাটছে, 2 6 12, অর্থাৎ আমরা কি পেলাম 6। অর্থাৎ যদি 4 জন কম আসে তাহলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে, তাহলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। এই হচ্ছে অঙ্ক। তুমি কি গণিতে এক্সপার্ট হতে চাও? তাহলে এখনই ম্যাথ উইজার্ড ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে ম্যাথ উইজার্ড শিমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট অঙ্কটি দেখো কি রয়েছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। পুকুরটি 15 দিনে কাটতে হলে, অর্থাৎ আমাদের যে 18 দিন সময় লাগে, আমাদের কোনো একটি কাজের জন্য আমাদেরকে তাড়াতাড়ি কাটতে হবে, আরো আগে কম সময়ে কাটতে হবে। ধরো আমাদেরকে 15 দিনে কাটতে গেলে অতিরিক্ত কতজন বা কত লোক নিয়োগ করতে হবে, এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে বের করতে হবে। এই ক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, এইখানে পূর্বে 50 জন শ্রমিকের 18 দিন সময় লেগেছে, এখন আমাদেরকে 15 দিনে কাটতে হবে। তাহলে আমাদের দিন সংখ্যা এই জনসংখ্যা কি কম লাগবে না বেশি লাগবে? দেখো 50 জনের 18 দিন সময় লাগছিল, অর্থাৎ আমাদের যখন 3 দিন কমাতে হচ্ছে, তাহলে এই একই কাজ আমাদেরকে সম্পূর্ণ করতে হলে আমাদেরকে জনসংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ 18 দিনে যে কাজটি হচ্ছিল সেটিকে আমাদেরকে 15 দিনে করতে গেলে আমাদেরকে লোক বেশি নিয়োগ করতে হবে। তাহলে আমরা কি বলছি যে একটি কমছে তখন আরেকটি বাড়বে, অর্থাৎ একটি কমলে এবং আরেকটি বাড়লে সেটি সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। এটাই করব। দেখো কি করেছি, কাজের পরিমাণ ধ্রুবক, অর্থাৎ পুকুর কাটার যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে ধ্রুবক। জনসংখ্যা এবং দিন সংখ্যা পরস্পর কি ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে। আমরা এই যে ঐকিক নিয়ম থেকে আমরা বের করলাম। দেখো যদি ধরে নিই জনসংখ্যা x এবং দিন সংখ্যা y, তাহলে এদের ধর্ম বা এদের সম্পর্কটি কি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত ভেদে রয়েছে। x ভ্যারিজ 1/y। এইবার ভ্যারিজকে তুলতে গেলে আমরা x ইকুয়াল টু কে একটি ধ্রুবক দ্বারা গুণ করে দিলাম, অর্থাৎ উপরে কে এর সঙ্গে 1 গুণ হলে কে হয়, অর্থাৎ কে বাই ওয়াই আমরা পেলাম, যেখানে কে কি অশূন্য ভেদ ধ্রুবক। এই যে আরেকটি পদ্ধতি যেভাবে আমরা কে কে লিখতে পারি, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। তোমরা যেভাবে খুশি লিখতে পারো, কিন্তু অবশ্যই তোমাকে কে একটি ধ্রুবক এই কথাটি লিখতেই হবে এবং অশূন্য ধ্রুবক এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে কে সমান কি হচ্ছে, কে সমান হচ্ছে এক্স ওয়াই। কিভাবে পেলাম কে সমান, কিভাবে পেলাম মানে এক্স এর নিচে যদি 1 থাকে কোনাকুনি গুণ করো, যে এক্স আর ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, আর কে আর 1 গুণ করলে হচ্ছে কে, অর্থাৎ কে ইকুয়াল টু এক্স ওয়াই। এবার এক্স আর ওয়াই এর মান কি দেওয়া রয়েছে, এক্স দেওয়া রয়েছে 50 জন, ওয়াই দেওয়া রয়েছে 18 দিন, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিলে আমরা কে এর মান পাচ্ছি বা ধ্রুবক আমরা পেয়ে গেলাম 900। এবার আমাদেরকে কি করতে হবে, 15 দিনে শেষ করতে হবে। যখন ধ্রুবক হচ্ছে আমাদের 900, অর্থাৎ 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আমরা পাবো x ইকুয়াল টু 900 বাই 15। কিভাবে 1 নম্বর সমীকরণ দেখুন, x ইকুয়াল টু কে বাই ওয়াই, অর্থাৎ কে এর মান হচ্ছে 900 বাই 15। 15 দ্বারা যদি আমরা 90 কে ভাঙি, 6 15 90 মানে 60, আমাদের 60 জন লোক লাগবে। কিন্তু দেখো আমাদের তো 50 জন রয়েছে, তাহলে আর কতজনকে নিয়োগ করতে হবে? তাহলে আমরা যদি 60 থেকে 50 বাদ দিই বা বিয়োগ করি, অর্থাৎ আমাদের আরো 10 জন লোক বেশি নিয়োগ করতে হবে। তাহলে 15 দিনে কাজটি সম্পন্ন করতে আরো 10 জন লোক লাগাতে হবে বা নিয়োগ করতে হবে। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। তো দেখো আজ আমরা কি শিখলাম, আজ আমরা শিখলাম ভেদ আসলে কি, ভেদের প্রকারভেদ। ভেদ শিখতে গেলে আমাদেরকে জানতে হবে চলরাশি এবং ধ্রুবক। আমরা চলরাশি এবং ধ্রুবক সম্পর্কেও সামান্য আলোচনা করলাম এবং আমরা কি করলাম, সরল ভেদে থাকলে এক্স ভ্যারিস ওয়াই হয় এবং ব্যস্ত ভেদে থাকলে এক্স ভ্যারিস 1/y হয়। এই কয়েকটি বিষয় আমরা শিখলাম। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলি অর্থাৎ কোষে দেখে 13 পরবর্তী অঙ্কগুলি আমরা সমাধান করব। তাই যদি তোমরা ম্যাথ উইজার্ড ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে চাও তাহলে এখনই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি তুমি করে নিয়েছো, এক্ষুনি করে নাও, ঠিক আছে? তো আমার তোমাদের কাছে আশা তোমরা আমার ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। এটি তোমাদের কাছে আমার আবদার, তোমরা অবশ্যই কমেন্ট করে ভিডিওটি কেমন লেগেছে জানাবে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিও। সকলে ভালো থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।